ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং আছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই রাজনীতির এপিঠ ওপিঠের আজকের আয়োজনে। যেটি দেখছিলাম যে আমরা জেনে গেছি ইতোমধ্যে যে তারেক রহমান ফিরবেন 25শে ডিসেম্বর, কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে শুনলাম তিনি এখনো ট্রাভেল পাস নেন নাই। আসলে মানে টিকিট কাটা বা এই এই বিষয়গুলোর জন্য তো পাসপোর্ট নাম্বার বা কোনো একটা ডকুমেন্ট দরকার হয়। ব্যারিস্টার পাটোয়ারি, মানে তার ফেরার ব্যাপারে কোনো অনিশ্চয়তা আর আছে কি? কারণ আরও তো অনেক ব্যাপার আছে। নিরাপত্তার যে বিষয়গুলো নিয়ে এতদিন কথা হচ্ছিল সেটি তো আরও বেশি বলে মনে হচ্ছে। এখন নাকি হিট লিস্ট চলছে, আরও নাকি আততায়ীরা ঢুকছে, অনেক ঘটনাই নাকি ঘটছে। নিরাপত্তার জায়গাও কি নিশ্চিত হলো? ব্যারিস্টার পাটোয়ারি, দুটো বিষয়ে যদি একটু দেখুন, আমার কাছে মনে হয় নিরাপত্তাহীনতা এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তির ক্ষেত্রে সবসময় থাকতে পারে। তবে উনি তো এখন এসএসএফ সিকিউরিটি যদি পান, তাহলে এটা একটা নিরাপত্তা বলয় তৈরি করবে। এসএসএফ তৈরি হওয়ার পরে এসএসএফ এর অধীনে আহ দায়িত্বপ্রাপ্ত থাকা অবস্থায় বাংলাদেশে কোনো প্রকার এই ধরনের ঘটনা ঘটেনি। এরশাদ স্যার এসএসএফ তৈরি করেছিলেন, এরপরে আর ঘটেনি। নাও, ট্রাভেল পাসের যে বিষয়টা, এটা আমার কাছে কিন্তু তিনি কি খুবই এসএসএফ নিরাপত্তা পাবেন? এটা তো কোথাও আমরা শুনিনি, এটা পাবেন কি? শুনিনি। তার নিরাপত্তার জন্য চিন্তা করা হচ্ছে। আমি মনে করি তাকে এসএসএফ নিরাপত্তা দেওয়া উচিত, আচ্ছা, আপনি মনে যেহেতু করছেন, তীব্র হ্যাঁ। নিরাপত্তা ঝুঁকি ওনার মধ্যে আছে। আহ, কেন খালেদা জিয়াকে দিল এটা আমি বুঝলাম না। মানে খালেদা জিয়ার নিরাপত্তা ঝুঁকি কি আছে যদি উনি এবার কেয়ারে থাকেন? কিন্তু তাকে এসএসএফ দেওয়া হলো, বাট আমি জানি না এসএসএফ এর মধ্যে হয়তোবা অ্যামেন্ডমেন্ট করে তারা কেউ সেখানে আসতে পারে, এটা গভর্নমেন্টের বিষয়। দ্বিতীয় হচ্ছে, ট্রাভেল পাস বা কোনো কিছু দরকার হওয়ার কিছু নেই। বাংলাদেশের যে কোনো নাগরিক তার দেশে ফিরে আসতে পারবে, ফিরে এসে ফেরত যেতে পারবে কিনা। যেমন মিডল ইস্টে প্রচুর লোক ইলিগাল থাকে, আমাদের কাছে অ্যাডভাইস চায় যে আমি আর দেশে থাকবো না, দেশে ব্যাক করবো, আমি ইলিগাল। ঠিক আছে, তুমি জাস্ট এম্বাসিতে যাও। তখন এম্বাসি তাদেরকে একটা টিকিটের ব্যবস্থা করে দেয় তাদের টাকাতেই, এবং তারা ফেরত আসে। তো বাংলাদেশে ফেরত আসাটা কখনোই কোনো সমস্যা হওয়ার কথা না। তো সেটি ইস্যু না। ইস্যু হচ্ছে, আমি অনুভব করি তারেক জিয়া অত্যন্ত ভাগ্যবান। তিনি এমন একটি সময়ে এখন দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন যখন বাংলাদেশে একটা হিউজ পলিটিক্যাল ভ্যাকুয়াম চলছে, হিউজ। দেশের যে পরিস্থিতি, নেক্সট ভোটে ক্ষমতায় গিয়ে কেউ এই সমস্যাগুলোর সমাধান করতে পারবে না, এবং হতাশাব্যঞ্জক একটি ভোটের হতাশাব্যঞ্জক সরকার, হতাশাব্যঞ্জক পারফরমেন্সই হবে। তারপরও দেশ বাঁচাতে লিডার প্রয়োজন। এই চরম ক্রাইসিসে একদিকে আছে বর্তমান সরকার, যারা প্র্যাকটিক্যালি কোনো সমস্যার সমাধান করলো না, কোনো বড় সংস্কার করলো না, দেশের মানুষের জন্য সঠিক কাজ করলো না। আর একদিকে আছে আন্দোলনকারী, অতি উজ্জীবিত, অতি অতি অ্যান্টি ইন্ডিয়ান, অতি ইসলামিস্ট, এই সবগুলো বলায়, যারা একটা যুদ্ধ করাটাকে সমাধান ভাবছে, একটা যুদ্ধ লাগাটাকে সমাধান ভাবছে। একটা যুদ্ধ, একটা কনফ্লিক্ট জোন একটা দেশকে 100 বছর পিছিয়ে দেয়, 100 বছর। আনলেস ইউ আর এ কলোনি, যেমন আমরা পাকিস্তানের কলোনি ছিলাম। পাকিস্তান থেকে যুদ্ধে আমাদের যতই ক্ষয়ক্ষতি হোক, পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পরেই আমাদের অর্থনৈতিক দরজা খুলে গেছে, এবং পাকিস্তানের অর্থনীতিকে আমরা বহু পিছনে সরিয়ে ফেলেছি। মুঘল পিরিয়ডে ওয়ার্ল্ডের 27% ইকোনমি ছিল ভারতের। ব্রিটিশ পিরিয়ডের শেষে এটা হয়েছে 3%। আবার যখন ব্রিটিশরা চলে গেল, আস্তে আস্তে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আবার রিচ হওয়া শুরু করলো। এছাড়া যুদ্ধ অ্যাভয়েড করাটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ওয়াইজ কাজ। জি। তো আমার কাছে মনে ব্যারিস্টার হচ্ছে, পাটোয়ারি, আমি আপনার কাছে আপনার কথা থেকে দুটো প্রশ্ন করি। মূলত আগে তারেক রহমানের ফেরাটা নিয়ে একটু কথাটা শেষ করি, তারপর আপনার অনেকগুলো প্রসঙ্গ এনেছেন যে যুদ্ধ যুদ্ধ লাগার মতো একটা অবস্থা কি মানে তৈরি হচ্ছে কিনা আসলেই, মানে যে পরিস্থিতি, কথোপকথন, রাষ্ট্রদূতদের ডাকা, ভিসা সেন্টার বন্ধ হওয়া, যে আলামতগুলো দেখা যাচ্ছে, এটা একটা প্রশ্ন। এবং 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন হতাশাব্যঞ্জক ভোটে হতাশাব্যঞ্জক সরকারের পারফরমেন্সও হতাশাব্যঞ্জক হবে, কেন আপনার তা মনে হচ্ছে? এই দুটো প্রশ্ন আমি রেখে গেলাম আপনার কাছে। আমি মোস্তফা ফিরোজ, আপনার কাছ থেকেও যে তারেক রহমান অবশেষে ফিরছেন 25শে ডিসেম্বর, তার যে অনিশ্চয়তা ছিল বা স্পর্শকাতর যে বিষয়গুলো ছিল বা তার নিয়ন্ত্রণটা যেই যাদের কাছে ছিল, সেগুলো থেকে কি এখন গ্রিন সিগন্যাল পাওয়া গেছে, এই জন্যই তিনি আসছেন? এটা আসলে সিকিউরিটির ব্যাপারটা তো খুবই আসলে সিক্রেটলি হ্যান্ডেল করা হয়, ফলে সেটা কিন্তু আহ, পরিষ্কার হয়নি। কিন্তু এটা ছাড়া আর কোনো অপশনও নাই এখন। যদি ঝুঁকিও থাকে, হুম। তারেক রহমান যখন আসবেন সেই তারিখ থেকে যদি আমরা নির্বাচনের সময়সীমা হিসাব করি, মাত্র 1.5 মাস থাকে। তো এরপরে আর সময় কোথায়? তো সুতরাং তারেক রহমানের এটি শেষ সময়, এরপরে আর কোনো সময় নেই। এবং আহ, তাকে ঘিরে তো এমনিতেই আপনি চিন্তা করেন
আমি তো বলছিলাম যে দক্ষিণের যে ভারতের এক অভিনেতা, তার নির্বাচনী শোডাউনে বেশ কয়েকজন মারা গেছে কয়েকদিন আগে। এখানেও এরকম একটা যদি নিরাপত্তা, শৃঙ্খলা এইগুলি যদি নিয়ন্ত্রণ করা না যায়, ফলে উৎসবটা হয়ে যাবে কিন্তু একটা শোকের একটা সভা হয়ে যাবে। তো সেইটা ব্যাপারে আমি জানি না বিএনপি কতখানি প্রস্তুতি, যদিও দেখছি যে আজকে প্রধান নিরাপত্তা উপদেষ্টা, তাদের নিরাপত্তা কর্মকর্তা নিয়োগ করা হয়েছে একজন ব্রিগেডিয়ার জেনারেলকে। তারপরে সালাউদ্দিন আহমেদ এবং রিজভী আহমেদকে নিয়ে একটা কমিটি করা হয়েছে। তারা যদি এই বিষয়গুলো দেখভাল না করে এবং সবসময়ের জন্য বাংলাদেশের সিকিউরিটি বলে কিচ্ছু আসলে নেই সেই অর্থে, সুতরাং একটা সংকটময় মুহূর্তে তারেক রহমান প্রবেশ করছেন জি বাংলাদেশে। মোস্তফা ফিরোজ, আপনি তার নিরাপত্তা, জনাব তারেক রহমানের নিরাপত্তার কথা বলছেন। আমরা দেখছিলাম তারেক রহমান যখন কথা বলছেন খুবই খুবই মানে শুনতে খুবই যৌক্তিক শোনাচ্ছিল, যে যেন যে এই রুমে যারা আছেন তারা যেন কেউ এয়ারপোর্টে যাবেন না, তাদের এয়ারপোর্টে মানে তার যে মিনিংটা বোঝা যাচ্ছিল যে এয়ারপোর্টে অনেক ভিড় হবে, ফলে দেশের একটা দুর্নাম হবে, যার কারণে তিনি একদম খুব শক্ত করে বলেছেন যেন কেউ এই রুমের যারা অবস্থান করছেন মানে তারেক রহমানের সামনে, তারা যেন কেউ এয়ারপোর্টে না যান। হ্যাঁ, আমি আসলে এই প্রশ্নটা করতে চাই যে বাংলাদেশেও যখন তিনি আসবেন তখন আসলে যদি এয়ারপোর্টে গিয়ে সেই ভিড়টা হয় তাহলে দেশের মানুষের অসুবিধা হবে, বা ধরুন রাস্তাঘাটে ভিড় হবে, এই বিষয়গুলো কি তিনি কোনো নির্দেশনা দেবেন? একটা সাউন্ড আসছে, শাহিন পাটোয়ারি আপনার ওখান থেকে যদি আসে কাইন্ডলি যদি একটু বন্ধ করেন। জি, থ্যাংক ইউ সো মাচ। জি বলবেন মোস্তফা ফিরোজ। এটা এখনো পুরো চিত্রটা আসে নাই, তবে আমার ধারণা যে আগে ভাগে কমিটি করে তারা সবগুলো ব্যবস্থা নিয়েছে। এবং দেখেন, যে কথাটা বললেন আপনি, বিমানের লন্ডন ফ্লাইটের মানে লন্ডন ঢাকা ফ্লাইটের সব টিকিট বিক্রি হয়ে গেছে ইতিমধ্যে। যখনই ঘোষণা হয়েছে 25 তারিখে যাবেন, 24 তারিখে সন্ধ্যার সময় যেটা ছাড়বে সিলেট হয়ে আসবে, তো সেই ফ্লাইটের আর কোনো আসন খালি নেই। ইতিমধ্যে সময় টেলিভিশনের অনলাইন পত্রিকা দেখলাম সব টিকিট বিক্রি হয়ে গেছে। এবং যারা মানে বিদায় দেওয়ার জন্য প্রচুর ভিড় হবে, সবকিছু মিলে এখন থেকেই কিন্তু তারেক রহমান একটা ওই প্রস্তুতি নিচ্ছে যতটা ভিড় ভাড়টা কমানো যায়। কারণ দেখেন, ভিড় ভাড়টা তো একটা বুঝলাম এক ধরনের উৎসবের ব্যাপার আছে, কিন্তু মূল কাজটা কি? মূল কাজটা তো নির্বাচন। তাকে দেশে আসতে হবে, তার নিজের দলকে ঠিক করতে হবে, শরিকদের সঙ্গে বসে তার আসনগুলো ফয়সালা করতে হবে, তারপরে না নির্বাচনে প্রচার অভিযান শুরু করবে। ফলে সিকিউরিটিটা আমার কাছে এখনো খুব বিপজ্জনক মনে হচ্ছে। আমি জানি না আভ্যন্তরীণ ভাবে কি সিকিউরিটি দেওয়া হবে তাকে। যদি আপনি কি মনে করেন তিনি এসএসএফ জি 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 অবশ্যই পাওয়া উচিত, এবং আমার ধারণা যে সরকার সেটাই দেবে। কারণ স্বরাষ্ট্র উপদেষ্টার একটা কথা ছিল যে যে কোনো ব্যক্তির নিরাপত্তার ক্ষেত্রে রাষ্ট্র সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত সবসময় থাকবে। তো বোঝাই যাচ্ছে যে আমরা আপনার আলোচনায় প্রথম থেকে আসছে যে সিকিউরিটির ব্যাপারটা। তারেক রহমান নিজে উদ্বিগ্ন যে সিকিউরিটির অবস্থাটা, বিশৃঙ্খলা কি অবস্থা দাঁড়াবে। তার মানে তারেক রহমানের আসার সাথে সাথে একদিকে উৎসব আর একদিকে নিরাপত্তা, এই বিষয়টা তো সরকারও বুঝতে পারছে নিশ্চয়ই। সুতরাং তার জন্য সর্বোচ্চ নিরাপত্তা দেবে। এখন সেটা কোন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রোটোকলে দেবে, সর্বোচ্চ কোন আইনে নিরাপত্তার দেবে, কথা বলছেন। সেটা সরকারের ব্যাপার। কিন্তু সরকার বলছে যে সরকার যে কোনো নাগরিকের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা জি, দিতে এটি পারবে, এটি এবং এই ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য আসলে কতটা আমলযোগ্য সেটি একটা প্রশ্ন তো জাগেই। তিনি আসলে মানে এর মধ্যে হাদিকে গুলি করে হত্যা চেষ্টা, এই প্রসঙ্গে অনেক কিছু বললেন। আবার কখনো তাকে প্রশ্ন করা হলে তিনি আলু পেঁয়াজের দাম নিয়েও বেশি ব্যস্ত থাকলেন। মানে অনেকগুলো তার কথাবার্তা আসলে কতটা আমলযোগ্য সেই প্রশ্নটা তো থাকেই। ব্যারিস্টার পাটোয়ারি, আমার প্রশ্নগুলো রেখে দিই, পরে করি। কিন্তু ওই যে যেটা নিয়ে বলছিলাম যে হাদিকে হত্যা চেষ্টা, আগে যারা মানে আগে থেকেই তার কাছে হুমকি আসলো, 30টি নাম্বার থেকে, বিভিন্ন নাম্বার থেকে তার কাছে হুমকি এসেছে বলে তিনি আগেই জানিয়েছেন। তারপরে তাকে সেই মানে হুমকি অনুযায়ী তাকে হত্যা চেষ্টা করা হলো, হত্যাকারীরা পালিয়ে গেল, সব কিছু ঘটে গেল, শনাক্ত করা গেল, তবুও পালিয়ে গেল। তখন পর্যন্ত পালিয়ে গেছে কিনা সেটিও নিশ্চিত করে বলতে পারলো না আইন শৃঙ্খলা বাহিনী। অথচ এদিকে গ্রেপ্তার হয়ে গেলেন সাংবাদিক আনিস আলমগীর। মানে কেমন হলো বিষয়টা? দেখুন, জিন্দালওয়ালে যখন তার খালসা মুভমেন্ট করছিলেন ইন্দিরা গান্ধীর সেকেন্ড রিজিমের শেষের দিকে, এক পর্যায়ে উনি তার বাহিনী নিয়ে ব্রিগেডিয়ার শাহবাগ সিংকে সাথে নিয়ে গোল্ডেন টেম্পলে চলে গেলেন।
ইন্ডিয়া ইন্টেলিজেন্স নিউজ ছিল যে পাঞ্জাব স্বাধীন ঘোষণা হবে এবং পাকিস্তান এটাকে সহযোগিতা করবে। ইন্দিরা গান্ধী তৎক্ষণাৎ বললেন এন্টার গোল্ডেন টেম্পল, যেটার জন্য অসংখ্য শিখ কষ্ট পেয়েছে। খুশবন্ত সিং তার স্যার উপাধি, তার উপাধি টাইটেল যেটা ছিল প্রেসিডেন্সিয়াল টাইটেল, ওটা বাদ দিয়ে দিয়েছে, পদ্মভূষণ। এখন কিছুদিন আগে কানাডা অভিযোগ করেছে যে খালসাস্তান একটা মুভমেন্ট কানাডাতে লিড হচ্ছিল, এটা অনেক পুরনো অভিযোগ, এবং খালসাস্তান একজন শিখকে গিয়ে কানাডায় কিলিং করেছে। এটা নিয়ে কানাডার সাথে প্রচুর টানাপোড়েন ছিল। কানাডার সাথে শিখদের ঐতিহাসিক সম্পর্ক আছে। অনেক আগে ব্রিটিশ পিরিয়ডে একটা জাহাজবাহী শিখ এরা কানাডায় যেতে চাচ্ছিল, ওটা কানাডা ল্যান্ড করতে দেয় না, ওখানে ওরা মারা যায়। তো এটা নিয়ে তাদের একটা সফট করার আছে। ঠিক এই লেভেলের ম্যাসিভ কোনো ঘটনা ছাড়া শুধু বক্তব্য দেওয়ার কারণে হাদিকে ইন্ডিয়া হত্যা করবে যে প্রোপাগান্ডাটা বলা হচ্ছে, আমি এটার সঠিক কোনো যৌক্তিক কারণ পাই না। কারণ ব্যক্তিকে হত্যা করে একটা রাষ্ট্রের কখনো পারপাস সার্ভ হতে পারে না। তো উই আর নট ইন এ স্টেট অফ ওয়ার। তো এটা তদন্তের দাবিদার, যদি তদন্তে চলে আসে, সঠিক তদন্তে খুনির পরিচয় পাওয়া যায়, তাদের সাথে দেশ বিদেশের লিঙ্ক পাওয়া যায়, তখন আপনি বলতে পারেন। তার আগেই এটা বলে একটা উত্তেজনাকর পরিস্থিতি করা হচ্ছে। এই সমস্ত জিনিসের একটা সমাধান হবে 25 তারিখে। কারণ বাংলাদেশে এখন নেতৃত্ব শূন্য। ডক্টর ইউনূস দেশ বরেণ্য ব্যক্তি, অসাধারণ বাগ্মী, পৃথিবীর অসংখ্য প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট তার অন্ধভক্ত, আমি নিজে দেখেছি এটা, এবং তিনি ভিন্ন স্কেলের মাত্রার একজন মানুষ। কিন্তু উনি বাংলাদেশ করতে পারেননি, বাংলাদেশে ঐক্য সৃষ্টি করতে পারেননি, বাংলাদেশের মানুষের পালস বুঝতে পারেননি, পলিটিক্সের পালস বুঝতে পারেননি, এবং উনি একটা হেজিমোনিয়াল ফ্রাজাইল একটা সিস্টেম করে মপতন্ত্রকে আগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। এই মপতন্ত্র যে কোনো সময় ইসলামিক মবে টার্ন নিতে পারে। এই মপতন্ত্র যে কোনো সময় কট্টর অ্যান্টি ইন্ডিয়ান রোল নিয়ে ইন্ডিয়ার সাথে যুদ্ধ লাগাই ফেলতে পারে। এই মপতন্ত্র বাংলাদেশে গৃহযুদ্ধ করতে পারে, এনিথিং করতে পারে। কোনো পুলিশ, কোনো প্রশাসন এই মপতন্ত্রকে ঠেকাতে পারছে না, পারবে না। যখন তারেক জিয়া আসবে, তাকে ঘিরে একটা বিশাল শক্তিশালী বলয় আবির্ভূত হবে। তারেক জিয়া যদি সকলের সাথে আলাপ করে দেশ চালান, দেশটা রক্ষা পাবে। আমি মনে করি ওনার একটা সময় উনি অনেক টর্চার হয়েছিলেন, অনেক বিতর্কিত ছিলেন, রাইট অর রং। ওনার বাবা 27 তারিখে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। অনেকে বলে এটা ঘটনাচক্রের ঘোষণা, কিন্তু উনি ঘোষণা দিয়েছিলেন, আর কোনো মেজর তো দেওয়ার সুযোগ পাইনি। বিখ্যাত ডায়লগ আছে সেই সময় হান্নান সাহেবের, ইউ আর দ্য অনলি মেজর, উই অল আর মাইনর। ঘোষণা দেন স্যার, উনি দিয়ে দিয়েছিলেন, এবং সেটা তাকে কিন্তু অন্য উচ্চতায় নিয়ে গেছে। ওনার বাবা সেক্টর কমান্ডার ছিলেন। 7ই নভেম্বরের পরে নেতৃত্ব তার বাবার কাছে চলে এসেছিলেন, জিয়াউর রহমানের কাছে। তো তারেক জিয়ার কাছে এখন দেশ, বহুদলীয় গণতন্ত্র বাঁচানোর সুযোগ আসছে। উনি যদি ওয়াইজ ম্যানস কাউন্সিলে কথা বলে বলে দেশ চালান, সকলকে সাথে নিয়ে, আমি মনে করি উনি ওনার বাবাকে রিপ্লেস করতে পারবেন। কিন্তু আমি শেষ করে দিচ্ছি। 25 তারিখের কথা বলছেন কেন আপনি? মানে 25 তারিখে কি হবে? তিনি তো সরকার পরিচালনার দায়িত্ব 25 তারিখে পেয়ে যাবেন না, তিনি না, দেশে আমি ফিরবেন। আমি মনে করি বাংলাদেশের মানুষের, আমি আপনাকে গল্প বলি, যেহেতু আপনি আইনের ছাত্র, আপনি মজা পাবেন। সেটা হচ্ছে চার্লস টু, ওনাকে যখন বিহেডেড করা হলো, চার্লস ওয়ানকে ক্রমওয়েল বিহেডেড করলো, তখন একজন ক্রাউন প্রিন্স যিনি ছিলেন হায়ার অ্যাপারেন্ট, চার্লস টু, তাকে পাঠিয়ে দেওয়া হলো সুইডেন, ফিনল্যান্ড বা নেদারল্যান্ডে। 7 বছর হি ওয়াজ ইন এক্সাইল, এবং ক্রমওয়েলের নেতৃত্বে পুরো ইংল্যান্ড ছিল রাজতন্ত্রের বিরুদ্ধে। এই জন্য ক্রমওয়েলকে বলা হয় লর্ড প্রোটেক্টর। উনি কিং জেমস চার্লস ওয়ানের মাথা কেটে দিয়েছিলেন ওপেন কোর্ট ট্রায়ালের মাধ্যমে। 7 বছর পরে, ক্রমওয়েলের মৃত্যুর পরে, আবার যখন ইংল্যান্ডে অ্যানার্কি হলো, তখন সবাই বলল লেট চার্লস টু কাম ব্যাক। যেদিন চার্লস টু ব্যাক করেছে, ওই দিন পুরো ইংল্যান্ড সাত ড্রপ ছিল। তারা ভুলে গেছে 7 বছর আগে তারা মোনার্কিকে বের করে দিয়েছে, মেরে ফেলেছে, কেটে ফেলেছে। চার্লস কথা দিয়েছিলেন তিনি তার প্রতিহিংসা পরায়ণ হবেন না। চার্লস কথা দিয়েছিলেন তিনি বাবা হত্যার প্রতিশোধ নেবেন না। কিছুদিন পরে একটা ওয়াদাও রাখতে পারেননি। উনি ওনার বাবার বিচারে যে বিচারকরা ছিলেন, তাদের মধ্যে 6 জনকে হত্যা করেন বিচারিক প্রক্রিয়ায়। এবং ক্রমওয়েলের লাশ, যেটা বেসিক্যালি স্কেলেটন ছিল, এটা বের করে এটাকে ওয়েস্টমিনিস্টারে ঝুলিয়ে দেন, ফাঁসি দেন ক্রমওয়েলের লাশ প্রতীকী। এবং ঝড়ে একবার ক্রমওয়েলের লাশ ছিন্ন ভিন্ন হয়ে যায়, স্কালটা, মাথাটা চলে যায় আরেক জায়গায়। বহু বছর পরে সেই মাথা একজনের প্রাইভেট মিউজিয়ামে পাওয়া যায়, ডিএনএ টেস্ট করে কনফার্ম হয় এটা ক্রমওয়েলের মাথা। ক্যামব্রিজ ইউনিভার্সিটির একটা মিউজিয়ামে মাথাটা আছে। তো ওই যে এখন তারিখে কি চার্লস টু হবেন
নাকি উনি কুইন এলিজাবেথ হবেন। কুইন এলিজাবেথ সারা জীবন হোর হিসেবে, আমি শেষ করে দিচ্ছি, হোর হিসাবে গালি শুনেছে। সারা জীবন ক্যাথলিকটা তাকে বলেছে বাস্টার্ড চাইল্ড অফ তার বাবার বা তার মার বিয়েটা মানতো না। উনি কিন্তু প্রতিহিংসা পরায়ণ হন। উনি এসে ক্যাথলিক অ্যান্ড প্রোটেস্ট্যান্টের মধ্যে ইউনিফিকেশন করেছেন, ইউনিফিকেশন অফ চার্চ অ্যাক্ট করেছেন, টাইরেন্ট ওয়ে কিন্তু করেছেন। ওই আইনটা আজকে 500 বছর ধরে চলছে এবং জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। এবং ঐক্যবদ্ধ করার কারণে স্প্যানিশ আর্মারা যখন কুইন এলিজাবেথকে অ্যাটাক করে, জি অনেক জি বেশি আপনার দুর্বল হওয়া আপনার এই সত্ত্বেও পুরো ইংল্যান্ড মানে এই স্পেনকে হারিয়ে দেয়। তার একটু যদি ইতিহাসের এই ঐক্যমত সামারিটা সৃষ্টি হচ্ছে করতে পারে, জি ঐক্যমত সৃষ্টি করতে পারে, উনি পৃথিবীর যে কোনো দেশকে হারাতে পারবেন জি এবং দেশ এবং বাঁচাতে পারবেন। তিনি আসলে কোন চরিত্রে যান সেটি একটা দেখার বিষয় বলে আপনি বলছিলেন। তিনি অবশ্য বলেছেন, মানে আমি আনিস আলমগীর প্রসঙ্গটা মোস্তফা ফিরোজের কাছে যাব বলে এই প্রসঙ্গটা বলছে। তিনি বলছেন যে সরকারের কথা বলতে পারবে মানুষ, রাষ্ট্র কোনো ভয়ের পরিস্থিতি সৃষ্টি করবে না। আমি মানে আসলে ঠিক কোট করছি না, তার মিনিংটা বলছি যে সেটি এমনকি সরকারের বিরুদ্ধে গেলেও রাষ্ট্র তার জন্য ভয়ঙ্কর হয়ে উঠবে না এবং সবাই আসলে দেশে রাষ্ট্রের ভয়ে কাউকে বাঁচতে হবে না, এই হচ্ছে তার বক্তব্য। এমন কথা তো মোস্তফা ফিরোজ আমরা এই সরকার প্রধানের কাছ থেকেও শুনেছিলাম যে মন খুলে সমালোচনা করুন, মানে শুধু একমত প্রকাশ না, ভিন্ন মত প্রকাশের স্বাধীনতাও নিশ্চিত করার কথা বলা হয়েছিল। কিন্তু আনিস আলমগীরের ক্ষেত্রে বা মানে সাংবাদিক দেখে তার আগে দেখলাম মঞ্জুর আলম পান্না, এখন আনিস আলমগীর মানে হচ্ছে সেই কথাটা রাখছেন তিনি, এবং তার সাথে সাথে ভবিষ্যৎবাণী তারেক রহমানও রাখতে পারবেন। আহ মানে তারেক রহমান রাখতে পারবেন কিনা সেটা তো আগাম বলা যাচ্ছে না। তখনকার রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি বা কোন পলিসিটা উনি নেন আহ, তার উপর নির্ভর করবে। ফলে আগের অবস্থার সাথে এখনকার অবস্থা মেলানো যাবে না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যে তার কথা রাখতে পারলেন না, এটা তো সবচেয়ে বড় প্রমাণ কয়েকটা ঘটে গেল। এই যে মঞ্জুর আলম পান্না আর আনিস আলমগীরের ক্ষেত্রে, দুজনের ক্ষেত্রেই একটা যে ঘটনা ঘটলো, এটা অত্যন্ত নিন্দনীয়। এটা কোনোভাবেই এত মিথ্যা বয়ানের উপর ভিত্তি করে মামলা দিয়ে এবং এত সাজানো যে রাত্রে 8:30টার সময় আটক করে রাত্রে 2টার সময় মামলা দিয়ে তাকে সন্ত্রাস বিরোধী আইনে বা দমন আইনে তাকে মানে মানে আদালতে পাঠানো এবং আদালত থেকে আবার মানে 7 দিনের রিমান্ড চাওয়া হলো। সেখানে আদালত দয়া করে 5 দিনের রিমান্ড দিল। এটা তার মানে আইন আদালত কোনো কিছু যে স্বাধীন না, এইটা আহ, খুবই পরিষ্কার। আদালত তো বিবেচনা করতে পারতো যে এই ধরনের বেজের উপরে নির্ভর করে ঠিক আছে, মামলা হয়েছে যখন জামিন দিয়ে দিতে পারতো, কিন্তু আদালতও সেটা দিল না। এতে বোঝা যায় যে পরিস্থিতির আসলে কোনো পরিবর্তন হয়নি। 15 বছর আমরা অনেক বিষয় নিয়ে আমরা সমালোচনা করতাম, কিন্তু এখন তো দেখা যাচ্ছে তার এক্সটেনশনই হইলো। কি হলো? পাল্টাপাল্টি হলো, এবং সেই পাল্টাপাল্টিটা আরো ভয়ঙ্কর ভাবে। কারণ এই ধরনের সমালোচনা টকশোতে আনিস আলমগীর যেটা করছে, তার চেয়ে তো আরো বেশি সমালোচনা মুক্তভাবে শেখ হাসিনার সময় করতে পারছি। আর এখন করা যাচ্ছে না। তাহলে দুইটা যদি কম্পেয়ার করা যায়, তাহলে তো দেখা যায় যে এখনকার স্বাধীনতার, গণমাধ্যমের স্বাধীনতা আহ, পরিস্থিতি আরো খারাপের দিকে চলে গেল। এবং চলে গেল মানে কি, আগে তো ধরেন টকশো থেকে কাউকে অপছন্দ হলে বাদ রাখা হতো, তাকে আর ডাকা হতো না। কিন্তু এখন শুধু অপছন্দ হলে বাদ রাখা না, তাকে নিয়ে জেলের মধ্যে মানে পুরে দেওয়া এবং সব মানে মিথ্যা মামলা দেয়া, এই কাজগুলি আহ, হচ্ছে। তাহলে তাহলে পরিস্থিতিটা তো আরো জঘন্য রূপ নিল, এবং এটা খুবই দুর্ভাগ্যজনক। অন্তর্বর্তী সরকার এইভাবে এই দায়গুলো, এই কালিমাগুলো, কলঙ্কগুলো কেন মাথায় তুলে নিল, আমি এটা পরিষ্কার না। এবং এর মধ্যে আমার দিয়ে একটা একটা প্রশ্ন জাগে, এই এই যে তাকে গ্রেপ্তার করতে হবে আনিস আলমগীরকে, এটা কি আসলে সরকারের মধ্য থেকে আসে এই নির্দেশনাটা, না অন্য কোথাও থেকে আসে? মানে প্রথমে তাকে গ্রেপ্তার করা হয়, তারপরে কোন জুলাই ফাউন্ডেশন তার আগে মামলা করে, মানে আগে গ্রেপ্তার পরে মামলা, মানে এই বিষয়গুলো কি সরকারের কাছ থেকে আসে না অন্য কোথাও থেকে নির্দেশিত হয়ে আসে? এগুলি দেখেন, এই যে 5ই আগস্ট পরবর্তী সময় বেশ কিছু এই ফাউন্ডেশন, মঞ্চ টঞ্চ এগুলি তৈরি করা হয়েছে, এবং এইগুলি সব মপতন্ত্রকে, এইগুলিকে উৎসাহ দেওয়া হচ্ছে। এগুলির মধ্যে আদর্শিক কোনো বেজ আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। আজকেও দেখেন আহ মানে একটা মানে প্রতিবাদ হলো, সেখানে যেসব কথাবার্তা বললো যে ভারতীয় হাই কমিশনের মধ্যে মানে ঢুকে যাবে, ভারতীয় হাই কমিশনারকে বিতাড়িত করতে হবে, তাকে আহ, কি বলে আহ, চড় দিতে হবে, লাথি মেরে বের করে দিতে হবে। এই যে কথাবার্তাগুলো, এগুলি তো দেশকে দেশকে একটা বিপজ্জনক
অবস্থার দিকে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা। এবং এই পরিকল্পনার পেছনে মূল কারণ হলো নির্বাচনকে সামনে রেখে দেখেন এই ঘটনাগুলি একটার পর একটা ঘটতেছে। এই যে হাদির ঘটনাটা, সেটাও নির্বাচন বানচাল। হঠাৎ করে সেটা কাটতে না কাটতেই এর মধ্যেই ঢুকে গেল আনিস আলমগীরের প্রসঙ্গটা। এবং সবগুলো ঘটনায় কারা অ্যাক্টিভ, কারা মাঠে খুব মানে আহ, মানে সোচ্চার, এই তাদের প্রকৃতিগুলো, রাজনৈতিক উদ্দেশ্যগুলো আহ মানে যদি বিশ্লেষণ করা যায় তাহলে বোঝা যায় সবগুলো কিন্তু একটা পক্ষ। আর একটা বড় পক্ষ যারা সত্যিকার অর্থে রাষ্ট্র নির্মাণ বিনির্মাণ করতে চায়, যারা সংস্কার করতে চায়, যারা একটা পরিবর্তন করতে চায়, তারা কিন্তু চুপচাপ আছে। কিন্তু ছোট ছোট কিছু উগ্র উগ্রপন্থার কিছু গোষ্ঠী, তারা কিন্তু এমন সব স্লোগান দিচ্ছে যে কালকে ভারতের সাথে যুদ্ধ বাঁধা দাও, তারা কালকেই কেন চুপচাপ, ওই যে পক্ষগুলো আছে গঠন করতে চায় যারা, তারা কেন চুপচাপ, এই প্রশ্নটা যেমন করতে তারা চায়। চুপচাপ। সাথে সাথে এটাও একটু বলে দিই, একবারে প্রশ্ন করে ফেলি যে এই যে আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হলো সমালোচনা করার জন্য, কিন্তু আপনি যেগুলো বলছেন যে এই ভারতীয় হাই কমিশনারকে এই করতে হবে সেই করতে হবে, তারপরে তার আগে যে সেপারেটিস্টদের আশ্রয় দিতে হবে, সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করে দেবো আমরা, তার আগে আরো বিভিন্ন রকমের কথা যে ফ্যাসিবাদের দোসর বা তাদেরকে ফেরে ফেলো, ছিঁড়ে ফেলো ইত্যাদি নানান রকম যে বক্তব্য আসছে, সেগুলো কোনো রকম উস্কানিমূলক না? আনিস আলমগীরের একার বক্তব্য, মানে বক্তব্যের ক্ষেত্রে কিভাবে এটা কিভাবে কারা চুজ করছে? সেটাই তো দেখেন, আনিস আলমগীরের বক্তব্যটা বলা হচ্ছিল যে এটা রাষ্ট্রের নাকি বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, উন্মাদনা তৈরি হচ্ছে এবং প্রভোগ করা হচ্ছে জনগণকে। তো এখন যেগুলি বক্তব্য আসতেছে প্রকাশ্যে, সেগুলি কি প্রভোগ করা হচ্ছে না? সেগুলি তো একদম পরিষ্কার ভাবে একটা রাষ্ট্রকে মানে বিপজ্জনক দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তো সেটার ব্যাপারে কোনো পদক্ষেপ নেই, পদক্ষেপ চলতেছে অন্য পক্ষে। তাহলে একটা পক্ষকে প্রোটেকশন দিচ্ছে সরকার, আর একটা পক্ষকে উৎসাহ মানে আর একটা পক্ষকে নির্মূল করার চেষ্টা করা হচ্ছে। এটা তো একদম পুরোপুরি স্ববিরোধিতা। এবং এই ধরনের পরিবেশ পরিস্থিতিটা সরকার বলল যে তফসিল ঘোষণা করার পর কোনো সভা সমাবেশ মিছিল হবে না, কিন্তু কই সমানে তো হচ্ছে, কোন রকম তো এটা কোনো বাধা দেওয়া হচ্ছে না। তাহলে কি দাঁড়াচ্ছে, সরকার যেটা বলতেছে যে তফসিল ঘোষণার পর কোনো কর্মসূচি চলবে না, এটা বরদাস্ত করা হবে না। তাহলে কেন করা হবে না? নির্বাচনের পরিবেশটা যাতে নষ্ট না হয়। তাহলে এখন কি নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে না? তো এটা মনে হচ্ছে যে পরিকল্পিতভাবে কোন কোন মহল এমন একটা পরিস্থিতি তৈরি করতেছে যাতে নির্বাচনটা না হয়। কারণ নির্বাচনটা হইলে এই যে বিভিন্ন পক্ষগুলো, বিভিন্ন ধরনের সংগঠন যে গজায় উঠছে, তাদের আর ক্ষমতা বলে কিছু থাকবে না। তখন একটা নিয়ন্ত্রিত একটা আইনি কাঠামোর মধ্যে চলে যাবে, ফলে অনেকে ক্ষমতা হারাবে। সেই ক্ষমতাটা তারা হারাতে চায় না। সেই কারণেই এক ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি করা হচ্ছে। যেমন এই পরিবেশ হাদিকে গুলি করার একটা ঘটনা, আনিস আলমগীরকে গ্রেপ্তার করার ঘটনা, এই ঘটনাগুলো আমার কাছে মনে হচ্ছে একই সুতায় গাঁথা। সবগুলি ঘটনা হয়েছে যাতে নির্বাচনটা না হয়। একদম পরিবেশ পরিস্থিতির কথা বলছেন, নির্বাচনী পরিবেশের কথা, যে সভা সমাবেশ হবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন তাদেরকে আগ্নেয়াস্ত্র, মানে প্রার্থীদেরকে আগ্নেয়াস্ত্র দেওয়া হবে বা তাদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হবে, যারা জমা দিয়েছেন তারা আগ্নেয়াস্ত্র ফেরতও নিয়ে যেতে পারবেন। মানে প্রতিবার ভোটে দেখা যায় যে সবাই আগ্নেয়াস্ত্র জমা দেবেন ভোটের আগে, তফসিলের মানে সেই সময়ে। এবার বলছেন যে তারা নিতে পারবেন। পরিবেশ পরিস্থিতি শামীম পাটোয়ারি আপনি কেমন দেখেন? এটা একটু শুনি, তার আগে তারপরে না হয় একটু আনিস আলমগীরের প্রসঙ্গটাও একটু শুনবো। পরিবেশ পরিস্থিতি মানে আগ্নেয়াস্ত্র দেওয়া হলে, লাইসেন্স দেওয়া হলে বা নিতে পারলে এটি পরিবেশ পরিস্থিতি কেমন হবে? কমপ্লিটলি একটা অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত যে আপনি চাইলে আপনি অস্ত্র নিতে পারবেন, আপনার অস্ত্র দিয়ে আপনি আপনার সুরক্ষা করবেন, আমি কিছু করতে পারবো না। আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমার কোনো দায়িত্ব নেই, আমার কোনো ক্ষমতা নেই। আমার পদত্যাগ চাই, আমি মেনে নিয়েছি, 3টা দাবি মেনে নিয়েছি, ওর মধ্যে আমার পদত্যাগ ছিল। আমার অফিসে মব ঢুকে পড়ে, হ্যাঁ, তারা আমাকে যাতা গালি দিবে, আমি এটা তারপরে হাসি মুখে মেনে নেবো, আমি আবার ইলেকশন করবো। বাবা, আমার অফিসে যারা মব ঢুকে পড়ছে সচিবালয়ে, আমি ইলেকশন করবো? এত সোজা? 42,000 সেন্টারে জনগণের জানমাল, রাজনৈতিক দলের প্রার্থীদের নিরাপত্তা, সমঝোতা, রাষ্ট্র সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এবং এই ছিনিমিনি খেলার জন্য কিছু কণ্ঠস্বরকে বন্ধ করতে হবে। এর উদ্দেশ্য হিসাবে পান্না ওনাকে অ্যারেস্ট করেছিল, হাফিজুর রহমান কার্জনকে অ্যারেস্ট করেছিল। ওরা কোনো রাষ্ট্রদ্রোহী ছিল না, ওদেরকে মব ধরে ফেললো হাতে নাতে। মব ধরার পরও রাষ্ট্রদ্রোহী হয়ে গেল। যারা
মিটিং এ বাধা দিল, তাদের বিরুদ্ধে মামলা হলো না, যাদেরকে ধরা হলো তাদের বিরুদ্ধে মামলা হলো। এক মহিলা জয় বাংলা স্লোগান দিয়েছে 32 নম্বরের সামনে, তাকে ধরলো, মারলো, পিটালো, নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে মার্ডার কেস দিয়ে দিল। উনি তার আগের দিন পর্যন্ত মার্ডার কেসে আসামি না, জয় বাংলা বলার কারণে মার্ডার কেসে আসামি হয়ে গেল। একইভাবে আনিস আলমগীর, যার সাথে আমি অনেক টিভি চ্যানেলে দেখেছি এবং দেখেছি বাংলাদেশ সাংবাদিকদের বিশাল অংশ তাকে অত্যন্ত শ্রদ্ধা করে, এবং যিনি ক্ষমতাকে ধাক্কা মারার সাহস রাখেন, তাকে অ্যারেস্ট করা হলো মূলত তার নেহারি খাওয়ার একটা পোস্ট ছিল, এবং সেখানে তিনি হাদির হত্যাকাণ্ডের বিষয়টি বলেছিলেন। এটাকে আপনি সমালোচনা করতে পারেন, দুঃখ জানাতে পারেন, কিন্তু চাপ আসলো তাকে অ্যারেস্ট করতে হবে, এবং সরকার তাকে অ্যারেস্ট করে ছাড়লো এবং তাকে রিমান্ড দেওয়া হলো। ভয়াবহ অপরাধী উনি, মেবি অনেক অস্ত্র ঢুকিয়েছে, জঙ্গি গ্যাং মেনটেন করে, তাকে রিমান্ডে দিতে হবে, টর্চার করতে হবে, পিটাতে হবে, কথা আদায় করতে হবে, নাহলে রাষ্ট্র শেষ। অথচ ওই পোস্টের আগে উনি কিছুই ছিলেন না, এগুলো হঠাৎ করে এগুলো সব হয়ে গেলেন। এবং তাকে দেখে যেন অনেকে কণ্ঠস্বর বন্ধ করে, এটাই মুখ্য উদ্দেশ্য। আমি তার ব্যাপারে তদন্ত রিপোর্ট না দেখে কিছু বলবো না। আমি মনে করি রাষ্ট্র তার ট্র্যাক হারিয়ে ফেলেছে। ডক্টর ইউনূস যে বলেছিলেন মন খুলে সমালোচনা করুন, ওনার সরকার মন খুলে সমালোচনা নিতে পারছে না, অথবা ওনার সরকারই নাই, অন্য একটা সরকার আছে, তারা মুক্তিযুদ্ধের সপক্ষে যারা কথা বলে, যারা বহুত্ববাদের কথা বলে, যারা সহাবস্থানের কথা বলে, যারা রাষ্ট্রের কথা বলে, তাদের কথাটা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। অথবা একটা নির্বাচনের আগে আগে পরিবেশ পরিস্থিতি নষ্ট করার জন্য একটা বিশাল অপতৎপরতা চলছে। আমি একটু আগে বলছিলাম 12 নির্বাচন বাংলাদেশে হয়েছে, কোন নির্বাচনের 2 মাস আগে পরিস্থিতি এত নাজুক ছিল না। এবং সেক্ষেত্রে অ্যাভাটার হতে পারে যদি চান তারেক জিয়া, কারণ উনি আসলে ভোটটা হয়ে যাবে, সংসদ রেস্টোর করবে, পার্লামেন্টারি ডেমোক্রেসি আসবে, ফরেন পলিসি রিভাইভ করবে, যেদিকে ভারত বাংলাদেশ সম্পর্ক যাচ্ছে। ভারতীয় হাই কমিশনারকে পার্সোনাল ডাটা নন ডাটা করে দেওয়া হতে পারে, আবার ভারত ও বাংলাদেশের হাই কমিশনারকে পার্সোনাল নন ডাটা করে দেবে, টোটাল ডিপ্লোম্যাটিক টাইস কেটে দেওয়া হতে পারে। অলরেডি ডিফ্যাক্টো এটা ডিপ্লোম্যাটিক টাইস কাটাই আছে। ক্ষতিকার হবে, ক্ষতি অবশ্যই বাংলাদেশের হবে। অনেক টাকা দিয়ে অনেক ফুয়েল কস্ট করে জিনিসগুলো অনেক দূর থেকে নিয়ে আসতে হবে। তো সেটার বিকল্প অবশ্যই অনেক কিছু ছিল, বিকল্পগুলো চিন্তা না করে ভারতের সাথে হস্টিলিটিটাকেই একটা পলিটিক্যাল উইপন হিসেবে দেখা হয়েছে। এটার জন্য জুডিশিয়ারিকে নিয়ন্ত্রণ নিতে হবে, মিডিয়াকে নিয়ন্ত্রণ নিতে হবে, কণ্ঠস্বর বন্ধ করতে হবে, মবের ভয়ে সবাই ততস্থ থাকবে। সেদিক থেকে তারা সফল হয়েছে। তবে আমরা মনে করি ওই কণ্ঠস্বর কখনো বন্ধ করা যায় না। তো এই সব ষড়যন্ত্রই আমার ধারণা একসময় হয়তো বা আর থাকবে না। আমরা মনে করি বাংলাদেশের মানুষের একটা উপলব্ধি হওয়া হয়েছে যে এই মপতন্ত্র থেকে দেশকে রক্ষা করতে হবে, নিয়মতান্ত্রিক সরকার গঠন করতে হবে। এই নিয়মতান্ত্রিক সরকার গঠনের মাধ্যমে ধাপে ধাপে দেশে ডেমোক্রেটিক ট্রানজিশন উত্তরণ হবে। যারা এখন ক্ষমতায় আছে বা ক্ষমতা এক্সারসাইজ করছে, তাদের একটা অংশ ইলেকশন নিয়ে নাখোশ। ইলেকশন হওয়া মাত্র, যেটা মাসুদ কামাল ভাই বললেন, অসংখ্য মঞ্চ, প্ল্যাটফর্ম, অ্যাগ্রেসিভ প্ল্যাটফর্ম, তাদের কার্যকারিতা নিষ্ক্রিয় হয়ে যাবে। সংসদের এটাই হচ্ছে বিউটি। তখন চিল্লাচিল্লির জায়গা, আন্দোলনের জায়গা, আলোচনার কেন্দ্রবিন্দু হবে সংসদ। তো সেটি দিকেই দেশকে নিয়ে যেতে হবে, যদিও আমরা একটা অত্যন্ত বাজে ভোট আশঙ্কা করছি। আমি হতাশাব্যঞ্জক বলছি এই কারণে, সুষ্ঠু ভোট করার ব্যাপারে বদ্ধপরিকর না। বর্তমান সরকার লেভেল প্লেইং ফিল্ড করতে কোনোভাবেই তারা আন্তরিক না। বর্তমান সরকার কোনো অবস্থাতেই ফেয়ার ভোট করতে যাচ্ছে না। একটা নিয়ন্ত্রিত ভোট, একটা প্রি ইঞ্জিনিয়ার্ড ম্যানুফ্যাকচার্ড ফার্সিক্যাল ভোট হতে পারে, এবং প্রচুর মারামারি হতে পারে, এবং সেই মারামারি হলেও বিএনপির জন্য ক্ষতি। কারণ যত শান্ত ভোট হবে, বিএনপির ফ্লোটিং ভোটাররা ভোট কেন্দ্রে যাবে। মারামারি কাটাকাটি হলে কিন্তু ইসলামিস্টদের হার্ডকোর ভোটাররা কিন্তু ঠিকই ভোট কেন্দ্রে যাবে। তো সেটি নন ইনক্লুসিভ ভোটের কিন্তু অসংখ্য সমস্যা। নন ইনক্লুসিভ ভোট মানে সারপ্রাইজ হয়ে যায়, তো সেই ভয়ও কিন্তু আছে। তো সেখান থেকে যদি আমাদেরকে অবশ্যই আলোচনা করতে হবে সবার সাথে, জি খোলা মনে। জি, আপনি ভোট সম্পর্কে যে আশঙ্কা করছেন, আমি মোস্তফা ফিরোজ আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে ভোট সম্পর্কে আপনার কি আশঙ্কা হয়, নাকি ইতিহাসের সেরা বা শতাব্দীর সেরা ভোট হবে, যেটি আবার ডক্টর ইউনূসেরই প্রতিশ্রুতি, সেরকম কিছু হবে? এখনো এটা চূড়ান্ত ভাবে বলার মানে ইয়ে নাই, বলতে পারছি না। কিন্তু এখনকার পরিবেশটা খুব ভয়াল পরিবেশ, ভয়ার্থ পরিবেশ।
মানে কোনো শৃঙ্খলা নেই। আহ আপনি একদিকের মবকে উৎসাহিত করতেছেন, আর একদিকে অন্য পক্ষকে আপনি টুটি চিপে ধরতেছেন। প্রতিবাদের কণ্ঠ তো খুব বেশি নেই, অল্প যে দুই চারজন কথা বলে তাদেরকে যেভাবে টুটি চেপে ধরতেছেন, যেভাবে মবকে উৎসাহ দেয়া হচ্ছে, তাতে নির্বাচন আসতে আসতে কি পরিবেশ হবে আমার কাছে খুব শঙ্কা মনে হচ্ছে। আমি ওটাই মনে করি যে আহ তারেক রহমান আসার পর যদি একটা আমূল পরিবর্তন না হয়, যদি এটাই চলতে থাকে, তাহলে আর ভালো নির্বাচন আশা করা যাবে না। একটা ভয়ঙ্কর একটা রক্তপাতের একটা নির্বাচন হবে। তো আপনি যে সুতরাং ভয়ের কথা সেটা বলছেন, দেখার মবের জন্য ভয়ের কথা হয়তো বলছেন, আরো 8-10 দিন অপেক্ষা করতে হবে। জি। আচ্ছা, আপনি যে ভয় বা মবের কথা বলছেন, আপনি কি মানে সাংবাদিক হিসেবে আনিস আলমগীর, তার আগে দেখলাম মঞ্জুর আলম পান্না, তাদের যে অবস্থা, আপনি কি কোথাও থেকে কোনো শঙ্কা বোধ করেন এই মব বা এইরকম পরিণতির? কারণ আমরা দেখছি প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টরা তারা একটা লিস্টও করছে, যদিও বিভিন্ন লিস্ট দেখছিলাম, সেখানে আপনাকে দেখছিলাম না যদিও। তারপরে তারা রইল বাকি দুই, এরকম বলছেন, কখনো কখনো বলছেন এরপর একে ধরতে হবে, আরো অন্য এক বাংলাদেশি অ্যাক্টিভিস্ট যিনি কথা বলেন তাদেরকে এরকম তালিকা করে দিচ্ছেন। আপনি কি কোনোভাবে মানে আপনি নিজেও কি ভীত হন? আমি তো ভীত বলেই তো আমি টকশোতেই তো যাওয়া বন্ধ করে দিছি। আমি তো খুব কদাচিৎ একটা দুইটা আহ মানে টকশোতে যাই, পারতপক্ষে আমি যাই না। এবং এই আনিস আলমগীরের এই ঘটনার পর তো আমি আরো সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর কোনো টকশোতেই যাব না। ফলে আমি হয়তো সেভাবে টার্গেট না, কারণ আমি যদি প্রতিদিন বিভিন্ন টেলিভিশনে যাইতাম এবং আহ এই জুলাই যোদ্ধা, অমুক যোদ্ধা, তমুক যোদ্ধা, তাদের যদি মুখোমুখি হইতাম, তাহলে আমিও টার্গেট হয়ে যেতাম। এখন আমি যেহেতু আমার নিজের চ্যানেলে আমি নিজেই কথা বলি, এটাকে আর তারা গুরুত্ব দিচ্ছে না যে ঠিক আছে, এটা তো আর মেইন স্ট্রিম মিডিয়া না, এটা মাফ করে দিচ্ছে। কিন্তু এটা মাপ আমি পাবো না আলটিমেটলি। কিন্তু অনেককেই তো নাম ধরে ধরে বলা হচ্ছে যে আহ, তাদেরকে, তারা যদি টেলিভিশনে যায় তাদেরকে পিটানো হবে। তো তার মানে ওই টেলিভিশনের মালিকরাও আরো সংকুচিত হয়ে যাবে। আমি তো এমনি বলি, এখন টক শো হচ্ছে আমি দামি টক শো, মানে নিজেরা নিজেরা আলোচনা করার টক শোতে এমনি পরিণত হয়েছে। মাঝে মাঝে যদি 2-3-4 জন আছে, তারা গেলে একটু জমে, তখন একটু দেখি আর কি টক শোটা। নতুবা তো টক শোটা দেখার দরকার নেই, কারণ উনি কি বলবেন, উনার সাথে উনি যুক্ত হবেন, উনার সাথে উনি যোগ করবেন, এইভাবেই তো চলতেছে টক শো। তো সুতরাং আহ এই অল্প প্রতিবাদী কণ্ঠটাও আহ, মানে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে এই যে অবস্থাটা যদি চলতে থাকে, এরা আরো সক্রিয় হবে। কারণ পাটোয়ারি ভাই কারেক্টলি বলছে যে নির্বাচন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিছু কিছু মহল বেশ ক্ষমতার মধ্যে থাকবে, তারা পাওয়ারটা এনজয় করবে। যখন নির্বাচন হয়ে যাবে কিন্তু তখন সবকিছু বন্ধ হয়ে যাবে, কারণ তখন পার্লামেন্ট নিয়ম কানুনের মধ্যে যাইতে হবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তো আর কোনো নিয়ম কানুনের সরকার না, ফলে উনিও এটাকে ছেড়ে দিছে, ওনার সুবিধা অনুযায়ী যেভাবে মানে চলার দরকার সেভাবে চলতেছে। তো কিন্তু রিয়েল নির্বাচনের মধ্য দিয়ে যখন সরকার আসবে, তখন তো সে সবকিছু টেক ওভার করবে, এবং একটা পলিটিক্যাল গভর্নমেন্ট তো এগুলি সহ্য করবে না। তো এখন সেই কারণে আমি বলছি যে এইটা আর কিছুদিন, হয়তো আর 2 সপ্তাহ পর বোঝা যাবে যে আসলে নির্বাচনটা কি একটা ভয়াল নির্বাচন হবে, নাকি সত্যিকার অর্থে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হবে, সেটা বোঝা যাবে আরো হয়তো 8-10 দিন পরে। জি, আরো ৮-১০ দিন পরে। ব্যারিস্টার পাটোয়ারি, ওই যে যুদ্ধর যে একটা শঙ্কার কথা জিজ্ঞাসা করছিলাম, এরকম কি কোনো পরিস্থিতি দেখছেন? মানে যা যা ঘটছে, যেভাবে হুমকি থামকি দেওয়া হচ্ছে, বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়া হবে বা পাল্টাপাল্টি রাষ্ট্রদূতদের ডেকে নিয়ে যাওয়া হচ্ছে দুই দেশেই, ভিসা সেন্টারের যে ঘটনা ঘটছে বন্ধ করে দেওয়া হয়েছে, মানে যেদিকে আগাচ্ছে, কি মনে হয় যুদ্ধ পরিস্থিতির দিকে কি যেতে পারে? আবার মাহমুদুর রহমান বলেছেন অঘোষিত যুদ্ধ নাকি ভারত ঘোষণা করে দিয়েছে। আরও একটু বলি, মানে ডক্টর ইউনূস শুরুতেই একদম ক্ষমতা নেবার আগেই সেভেন সিস্টার্স প্রসঙ্গটা বলেছিলেন। তারপরে আমরা রাওয়া ক্লাবের সভাপতির মুখে শুনেছি সেভেন সিস্টার্স আলাদা করে দেওয়ার কথা। তারপরে আমান আজমি, গোলাম আজমের পুত্র ব্যারিস্টার আমান আজমি, তার কাছ থেকেও আমরা এরকম বক্তব্য শুনেছি। আসলে কি এরকম কোনো বিষয় আছে? না, ডক্টর ইউনূস সেভেন সিস্টার নিয়ে বলেছিলেন যেহেতু আমাদের পোর্ট আছে, আমাদের পোর্টের জন্য সেভেন সিস্টারের উপর, বাণিজ্যের উপর নিয়ন্ত্রণ থাকতে পারে, যেহেতু আমাদের কাছাকাছি পোর্ট। উনি বিচ্ছিন্ন করার কথা বলেননি। না। একদম প্রথমে বলেছিলেন, একদম প্রথমে ফ্রান্স থেকে বলেছিলেন মেবি। হুম। দেখুন, আমি অনুভব করি এই গভর্নমেন্ট আসার পরে প্রাথমিকভাবে নরেন্দ্র মোদী কিন্তু এই গভর্নমেন্টকে স্বাগত জানিয়েছিলেন এবং জয়শঙ্কর বলেছিলেন উই হ্যাভ টু একসেপ্ট transition happened. Sometimes it happened dramatically, but we have to accept it.
ওরা অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন। এরপরে সামথিং রং হ্যাপেন, কিছু একটা হয়েছে, যার পর থেকে আর কখনই কোনো কিছু নর্মাল হচ্ছে না। তো এই যে কোনো কিছু নর্মাল হচ্ছে না, রাজনীতি মানেই তো ডিনর্মালাইজেশন থেকে নর্মালাইজেশন, ডিপ্যাসিফিকেশন থেকে প্যাসিফিকেশন, এসকালেশন থেকে ডি এসকেলেশন। বর্তমান সরকার এবং তার নিয়োগকর্তারা কোনো অবস্থাতেই এই অ্যাপ্রোচে যায়নি। তারা ভারত বিরোধিতাকে ডোমেস্টিক ক্যাশ করতে চায়, আপ টু দ্যাট পার্ট ঠিক আছে। ভোটের আগে বিশাল ভারত বিরোধিতা বললেই তাদের ভোট বাড়তে পারে। বিএনপি এখানে একটা কিছুটা, আমি বলবো, নাজুক পরিস্থিতিতে পড়ে যায়, কারণ বিএনপি যখন এই বিরোধিতা করবে, তার ভোট ব্যাংককে চিপ ধরবে। আবার সে যদি বিরোধিতা না করে একান্ত, এটা সভ্যতার মধ্যে পড়ে না, কারণ তাকে তো দেশটা একসময় চালাতে হতে পারে। তো সেদিক থেকে আমি তো মনে করি ভারত একটা নির্বাচিত সরকার চাচ্ছে। আমার কাছে মনে হয় যে প্রাথমিকভাবে তারা আওয়ামী লীগ সবাই একটা ইনক্লুসিভ ইলেকশন চেয়েছে। তারপরে তাদের মনে হয়েছে যদি আওয়ামী লীগ ছাড়াও আপাতত ইলেকশন হয়, একটা ইলেকশন হোক। তারা বর্তমান মব রিজিং কে চাচ্ছে না, কারণ মবের সাথে নেগোসিয়েশন করা যায় না, মবের সাথে ডিপ্লোম্যাটিক টাইসটা সঠিকভাবে করা যায় না। তো এর বিকল্প হিসাবে ইলেকশনটা না করে ফেলা, তারেক জিয়াকে আসতে না দেয়া, এগুলোর অনেক কাঠামোগত জিনিস আছে। বাংলাদেশ যদি ভঙ্গুর রাষ্ট্র হয়, বাংলাদেশ যদি বিভিন্ন টেরোরিস্টদের হাব হয়, বাংলাদেশ যদি ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধ শুরুই করে দেয়, তখন বাংলাদেশকে পৃথিবীর অসংখ্য দেশের সাহায্য পেতে হবে, এবং অসংখ্য দেশ তখন বৈধভাবে বাংলাদেশকে সাহায্য করতে পারে। সোলজার পাঠাতে পারে, মার্সেনারি পাঠাতে পারে, কমান্ডো পাঠাতে পারে, আর্মস পাঠাতে পারে। অর্থাৎ ইন্ডিয়ার পেটের বুকে একটা দেশ হবে ইন্ডিয়ার জন্য চরম যুদ্ধরত অবস্থায়। এটা ভারতের জন্য ফ্যাটাল 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 ব্লো। তো কোনো একটা মহল চাচ্ছে এরকম একটি ফ্যাটাল ব্লো ভারতকে দিতে, আমাদের দেশের মানুষের জীবনের বিনিময়ে, আমাদের রক্তের বিনিময়ে, আমাদের জমিনের বিপরীতে। সে দেশটি আর যাই হোক বাংলাদেশের মানুষের বন্ধু হতে পারে না। সেখান থেকে আমার মনে হয়েছে যুদ্ধ লাগানোর মাস্টার প্ল্যান একটা করা হয়েছে, সেটাকে ডেফিনেটলি নস্যাৎ করতে হবে। সেই নস্যাৎ করার দায়িত্ব অটোমেটিক্যালি তারেক জিয়ার কাছে চলে আসতেছে। উনি নিতে পারবেন কিনা আমি জানি না, উনি এই দায়িত্ব ওনাকে নিতে হবে দেশের নায়ক হিসাবে। এখানে কিছু এমবারেসমেন্ট আছে। আপনি ভারতের সাথে সুসম্পর্কে কথা বললে আপনার অনেক ভোটার আপনাকে ভারতের দালাল বলবে, আপনাকে বলবে আপনি ভারতের সাথে মিলমিশ হয়ে গেছেন। কিন্তু দেশ বাঁচাতে হলে ওই সমালোচনার চিপ পপুলিজম ইজ ভেরি ডেঞ্জারাস ফর ডেমোক্রেসি এন্ড ফর কান্ট্রি। এই জন্যই কি বিএনপি এক রকমের চুপচাপ থাকে এরকম বক্তব্য যখন একদম তাই। আসছে, এবং এবং ধরেন এই যে সর্বদলীয় সভা হলো সেখানেও বিএনপি অনুপস্থিত থাকলো? বিএনপি চুপচাপ থাকে, এবং বিএনপি যেটা চুপচাপ থাকে সেই ইস্যুটাই বিএনপির হাতের নাগালের বাইরে চলে যায়, বিএনপি আর ফিরে পায় না। এরকম কয়েকটা বিষয় ঘটেছে। আর বিএনপি একটা বিষয়ে কথা বলেছিল, জাতীয় পার্টির বিষয়ে একটা বিবৃতি দিয়েছিল, আপনার বিএনপির প্রতি কৃতজ্ঞ। আমাদের পার্টিকে যখন বারবার আগুন দেওয়া হয়েছিল চরম দুর্যোগময় অবস্থায়, একটা চিঠি বিএনপি দিয়েছিল। আমার বিশ্বাস যারা তারেক দিয়েই বলেছিলেন এই চিঠিটা দাও, উনি সামহাও বহুদলীয় গণতন্ত্রে দেশকে রাখতে চাচ্ছেন। উনি চাচ্ছেন না জাতীয় পার্টি সব দল ওয়াইপ আউট হয়ে যাক, এবং সেটা একটা ওয়াইজ মুভ। এবং সে কারণে কিন্তু জাতীয় পার্টি আজকে বহাল তবিয়তে আছে, অনেক বাধা সত্ত্বেও, এবং ভোটের দিকে যাচ্ছে, এবং দেশে কিন্তু তাহলে একটা মোটামুটি অন্তর্বর্তী ভোট হয়ে যাবে। যদিও আমি মনে করি আওয়ামী লীগকে ছাড়া ভোট করে কোনো স্থায়ী সমাধান হবে না, আমি এ বিষয়ে খুবই ক্লিয়ার। তো সেখানে বিএনপি কে যেখানে অবস্থান নেয় সেখানে অবস্থান নিতে হবে। বিএনপি যদি ফিকেল থাকে, আপনারা কি ভোট শেষ পর্যন্ত করছেন তাহলে? মানে সেটা তো স্পষ্ট না, নয়। আমরা মনোনয়নপত্র বিক্রি করছি। মনোনয়নপত্র জমা দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত আমাদের হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়া হবে 29 তারিখে। এর মধ্যে দেশের অবস্থা আমরা দেখবো, আইন শৃঙ্খলা অবস্থা দেখবো। 29 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত যাচাই বাছাই প্রত্যাহারের সুযোগ থাকবে। 29 তারিখ থেকে জানুয়ারির 22 তারিখ পর্যন্ত আমরা কঠিন ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করব, এবং তারপরে আমরা সিদ্ধান্ত নিব। তো আমরা মনে অনেক করি ধন্যবাদ। দেশের স্বার্থে যেটা করা দরকার, যেটা বলা দরকার, বিএনপি কে বলতে হবে। জি, জনাব মোস্তফা ফিরোজ, মানে জাতীয় পার্টিকে ভোট করতে পারবে? আমি আগের একটা অনুষ্ঠানেও স্বামী পাটোয়ারিকে জিজ্ঞাসা করছিলাম যে আপনারা টক শোতে থাকলেও টক শো অন্যজন বলেন যে টক শোতে আসতাম না, আপনি থাকলে জানলে আসতাম না, এরকম একটা অবস্থা। ভোটের মাঠে তার আগে থেকেই তো অনেক আপত্তি জানিয়ে রেখেছে জাতীয় পার্টিকে নিয়ে। করতে পারবে ভোট জাতীয় পার্টি? জাতীয় পার্টি ভোট করতে পারবে, আরো আওয়ামী লীগ সমর্থক অনেকেই ভোট করতে পারবে, কিন্তু ভোটের মাঠের পরিবেশটা মানে সরকার কন্ট্রোল করতে পারবে কিনা,
অর্থাৎ তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আমি সেজন্য বলছিলাম যে এই পরিস্থিতি, এখনকার এই পরিস্থিতি যদি হিসাব করেন, তাহলে আসলে শুধু জাতীয় পার্টি কেন, বিএনপি, জামাত সহ অনেক যারা সত্যিকার প্রার্থী, যারা অর্থ এবং মাস্তান লালন পালন করেন না, তাদের জন্য খুব কঠিন হয়ে যাবে ভোটের মাঠে টিকে থাকা। আহ, কিন্তু যদি অবস্থার পরিবর্তন হয়, যদি, এই জন্য আমি বলছি যে আর সর্বোচ্চ 2 সপ্তাহ, এই 2 সপ্তাহের মধ্যে যদি অবস্থার পরিবর্তন হয়, তাহলে মনে করেন ভালো ভোট হবে, মোটামুটি একটা গ্রহণযোগ্য ভোট হবে। আর তা নাহলে ভোটের মানে নিয়ন্ত্রণটা থাকবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি যতই বলেন না কেন, যত লাখ আপনি আর্মি ডিপ্লয় করেন না কেন, আসলে পুলিশ হচ্ছে আসল। পুলিশ জানে কোন গলিতে কোন অপরাধী থাকে, কোন দুর্বৃত্ত বসবাস করে, কার হাতে অস্ত্র আছে, কার হাতে অস্ত্র নেই। এইটা পুলিশ একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে জানে। এই নেটওয়ার্কটা পুলিশের কাছে আছে, কিন্তু এই নেটওয়ার্কটা ভেঙে গেছে অথবা স্থবির হয়ে গেছে। পুলিশ তার আভ্যন্তরীণ নিজের নিরাপত্তার জন্য সে চুপচাপ আছে, সে জেনেও না জানার ভান করে বসে আছে। ফলে এই অবস্থায় আপনি আর্মি দিয়ে কন্ট্রোল করতে পারবেন না। সুতরাং আগামী 10 থেকে 15 দিন ম্যাক্সিমাম এটা অগ্নি পরীক্ষা। এর মধ্যে যদি একটা নাটকীয় পরিবর্তন না হয়, এখন যে মবটা আমরা এখন দেখতেছি বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে, বিশেষ করে হাদির ইস্যুকে সামনে রেখে, এইটা যদি চলতে থাকে, তাহলে পরিস্থিতি একটা বিপর্যয় ঘটবে আমার ধারণা। জি, আর একটা বিষয়ে মানে আমি ডক্টর ইউনূসের কতগুলো প্রতিশ্রুতির কথাই বলছিলাম। প্রথমে একটা তো বললামই, মন খুলে সমালোচনা করুন, সেটি আসলে হলো না, রাখা গেল না। শতাব্দীর সেরা নির্বাচন, সেটি দেখার বিষয়। আর একটা বিষয় তিনি এই মানে ভাষণে বললেন, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বললেন যে যারা হাতির উপর হামলা করেছে সেই ফ্যাসিস্ট, সাথে সাথে টেরোরিস্ট শব্দটাও যোগ করেছেন, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, এবং সেটি আশ্বস্ত করছে যে তাদেরকে ছাড় দেওয়া হবে না। আপনি কি মনে করেন যে হাদির উপর হামলাকারীকে গ্রেপ্তার করা সম্ভব হবে, এবং তার বার্তাটা কি আপনার কাছে কেমন মনে হলো? এটা একটা কমিটমেন্ট। তো এখন কমিটমেন্টটা কতটা ফুলফিল করা হবে, আহ, কিভাবে করা হবে, এটা আমার কাছে যথেষ্ট সন্দেহ আছে। হাদির হত্যা চেষ্টাকারীরা হাত ফসকে বেড়ে চলে গেছে। এখন আপনি মানে ওই ফয়সাল, দাউদের আপনি বাবা মা ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী এগুলি ধরে আপনি একটা বুঝ দিতে পারেন যে আপনি আগাইছেন, কিন্তু এটা আসলে আগাবে না। কারণ এই ধরনের অপরাধীরা পরিবারের সাথে সম্পর্ক রাখে না। বাবা মা কোনোদিনও কোনো অপরাধ দিকে আশ্রয় দিতে পারে না। সুতরাং আহ এইটা বেশ একটা, ওই ওই যে বললাম না, একটা জটিল অধ্যায়ের মধ্যে চলে গেল। এবং এটাই হয়তো একটা পুঁজি হয়ে থাকলো সবসময়, যাতে এটাকে নার্সিং করে একটা অশান্তি তৈরি করা যায়। তো এটা আমার ধারণা যে এটা একটা গেম কিনা, আমার কাছে এখন যথেষ্ট সন্দেহ হচ্ছে। নতুবা আপনি দেখেন এই গেমটা আয়েশাকে, কার গেম এটা? এটা কোনো মহল বিশেষের আমি সুনির্দিষ্ট ভাবে তো বলতে পারছি না। আমি মানে অবস্থা দৃষ্টি বলতে চাচ্ছি যে মোহাম্মদপুরের মা মেয়ের মানে হত্যার অভিযুক্ত আয়েশার নাম, পরিচয়, ঠিকানা, চেহারা কোনো কিছুই ছিল না। তারপরেও তাকে শনাক্ত করা গেল, তাকে ধরা গেল। আর এখানে ফুটেজ গুলো পরিষ্কার, একজন আর দুইজন তার দেখা গেল, চেনা গেল, তার নাম পরিচয়, নাম সবই আছে। কিন্তু তারপরও পট করে চলে গেল সে সীমান্ত পাড়ি দিয়ে। যেখানে বলা হচ্ছে যে সীমান্ত পাড়ি দিছে কিনা আমরা পরিষ্কার না, আবার পুলিশের আরেক পক্ষ বলছে যে সে আদির হত্যাকারীরা দেশেই আছে। কিন্তু কেন তাকে ধরা গেল না? এটা একটা বিরাট রহস্য রয়ে গেল। জি, ব্যারিস্টার পাটোয়ারি, আপনার কাছেও আপনিও কি সেই আশ্বাসে আশ্বস্ত হতে পারেন? প্রধান উপদেষ্টা যে আশ্বস্ত করছেন যে ফ্যাসিস্ট টেরোরিস্ট যারা পরাজিত শক্তি, হাদির হত্যাকারীর হত্যার পেছনে তাদেরকে তিনি দায়ী করছেন এবং তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে তিনি আশ্বাস দিচ্ছেন, সেটিতে মানে এই বার্তাকে আপনি কিভাবে নিচ্ছেন? দেখুন, এর বাইরে ওনার কি বলার আছে? মানে উনি সুষ্ঠু তদন্ত পর্যন্ত অপেক্ষা করতে পারবেন না, কারণ উনি মব দ্বারা নিয়ন্ত্রিত। উনি এই বক্তব্য না দিলে মব তার বিরুদ্ধে মব করবে, মব তার বিরুদ্ধে আন্দোলন করবে। উনি যেটা বললে মব খুশি হবে, তদন্ত ছাড়াই, তদন্ত রিপোর্ট ছাড়াই, বস্তুনিষ্ঠ তদন্ত রিপোর্ট ছাড়াই উনি সাথে সাথে এটা বলে দিলেন। তো যাই হোক, সেটা তদন্তের বিষয়, আমরা মনে করি তদন্তে সেটা বেরিয়ে আসবে। আমি খুবই দুঃখিত এবং নিন্দা জানাই, একজন ব্যক্তি হাদি সাহেব, তিনি কথাই বলতেন, কিন্তু কথা বলার জন্য আজকে তাকে কিন্তু মৃত্যু সজ্জায় চলে যেতে হলো। কি ভয়ঙ্কর রাষ্ট্র করে ফেলেছি আমরা। আবার তার কথার ভিত্তিতে একটা পোস্ট মনে হয় দিয়েছিলেন আনিস আলমগীর সাহেব, সেজন্য তাকে অ্যারেস্ট করা হলো মার্ডার কেসে।
একটা পোস্টের জন্য, কথা বলার জন্য, শুধুমাত্র কথা বলার জন্য। আনিস আলমগীর কথা বলা ছাড়া কি করেছে মানে গত মাস খানেক ধরে? তাহলে সবাই কথা বলবে মানে আর তার অ্যারেস্ট কেসটা করবে। আসলে কিন্তু বোঝা যাচ্ছে না, সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হয়েছে, কিন্তু হ্যাঁ, মানে অভিযোগ কি সবই কোন ধারায় জানি না এখনো। ওয়াচ আপ কনকক্টেড আফটার থট কেস। অ্যারেস্ট করার পরে একটা থট করে কেস দেওয়া হচ্ছে, ওপেনিং অফ জুডিশিয়ারি হচ্ছে। আমি আজকে আমার বক্তব্যে বলেছি যে আমাদের নেতাকর্মীরা অনেকেই জামিন পেয়েছিল, তারা জামিন পাওয়ার পরে আবার মামলা দেওয়া হয়েছে, আবার মামলা দেওয়া হয়েছে, আবার মামলা দেওয়া হয়েছে, আবার মামলা দেওয়া হয়েছে। যেগুলো কিন্তু রিলিজ হওয়ার আগে অসংখ্য এজেন্সির অনুমোদন নিতে হয়। এগুলো তো টোটালি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির ভায়োলেটিভ হচ্ছে, হুম। টোটালি। যারা ভুক্তভোগী তারা কিন্তু ক্ষুব্ধ হচ্ছে, সাধারণ মানুষ দেখছে ন্যায় বিচার প্রতিষ্ঠা হচ্ছে না। চিহ্নিত অপরাধী তাদের ক্ষেত্রে আপনি শাস্তিমূলক ব্যবস্থা নেন, কিন্তু সাধারণ মানুষ সকলেই কিন্তু ভিক্টিমাইজেশন হচ্ছে। একটা টেরর কালচারের মধ্যে ভোট করার পরিকল্পনা হচ্ছে, সবাই ভয় পাবে। আপনাকে বেঁচে থাকতে, যেটা আমাদের জাতীয় পার্টিকে বলা হয়, আপনাকে বেঁচে থাকতে দিয়েছি এটাই তো বেশি, আপনাকে জেলে নেওয়া হয়নি এটাই তো বেশি, আবার ভোট করবেন, আবার কথা বলবেন, আবার মিডিয়ার সামনে আসবেন, এত সাহস থেকে আপনার। তো এটা তো ওই যে যারা দেশকে ভালোবাসে, যারা দেশের মালিকানা অনুভব করবে, তারা এটা বলবে না। এই এই ওরিয়েন্টেশন এন্ড ট্রেনিংটা অবশ্যই বর্তমান সরকার তার নিয়োগকর্তাকে দিতে পারেনি। হ্যাঁ, আমি মনে করি শেখ হাসিনার পতনের পরে একটা ক্ষুব্ধ পিরিয়ড থাকতো, থাকাই স্বাভাবিক। এতদিন পরেও রাষ্ট্র কাঠামো গড়তে দিচ্ছে না যারা, তারা রাষ্ট্র গড়তে দেবে না। আপনি তারা বিচার অঙ্কনের কথা বলছিলেন ব্যারিস্টার পাটোয়ারি, যে সেখানে তো আসলে আনিস আলমগীরের মতো মানুষদের জামিন তো মানে হয় না, রিমান্ডে চলে যায় তারা, এবং কবে কবে যে মুক্তি পাবেন সেটাও জানি না। প্রধান বিচারপতিকে দেখছিলাম, তিনি বলছেন বিচারকদের ভয়ের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে, কোনো মহলের চাপে কাজ করা যাবে না। মানে তিনি এই কথাগুলো বলছিলেন, শুনছিলাম তার বক্তব্য। মানে এগুলো কি শুধুমাত্র কথার কথা, নাকি এগুলোর কোনো চেষ্টা আছে? সুপ্রিম কোর্টে একজন মহান বিচারপতি তার দরজায় লিখে দিয়েছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনা নিয়ে মামলা আমার করে জমা দেবেন না। তো এটা হলো পরিস্থিতি। ভেতরের খবর কিছুদিন আগ পর্যন্ত ছিল, মব যার বিরুদ্ধে বলবে তার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হয়ে গেছে। মব যার যার নাম দিয়েছে বা দাবি জানিয়ে কিছুদিন আগ পর্যন্ত তাদেরকে বিচারকের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, বিচারপতির চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, রিজাইন করা হয়েছে। এটা বিচার বিভাগের স্বাধীনতার জন্য হয়নি, মবকে শান্ত করার জন্য হয়েছে। অর্থাৎ সবাই একটা তোষণ তত্ত্বে চলছে, মবকে তোষণ করে নিজের অবস্থানটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এটা অবশ্যই মাথা নত করাই আমি বলবো, এবং ব্যাস। মাথা নত করারই একটা উদাহরণ। এবং শেষ করে দিচ্ছি, হুম হুম। অসংখ্য মামলায় অসংখ্য আসামি সন্দেহের ভিত্তিতে জেলে আছে, তফসিল পিরিয়ডের পরেও তাদের জামিন হবে না। অনেকে প্রার্থী হতে যাচ্ছে, কনভিক্টেড হয়নি, অনেকে চার্জশিট হয়নি, এখনো সে জেলে থাকবে। নির্বাচন কমিশন কি করবে? ঠুটু জগন্নাথ হয়ে বসে থাকবে? নির্বাচন কমিশনকে তখন বলতে হবে জামিন দেন, নির্বাচনকে বলতে হবে আর কোনো অ্যারেস্ট হবে না, নির্বাচন কমিশন বলতে হবে প্রার্থীদেরকে ছেড়ে দেন। সেইটা যদি নির্বাচন কমিশন করতে না পারে, তাহলে নির্বাচন কমিশন কোনোভাবেই সুষ্ঠু ভোট করতে পারবে না। ধন্যবাদ। মবের ভয় কি শুধু আপনাদেরই আছে, তাদের কি থাকবে না? তাদের সবারই নিশ্চয়ই কিছু না কিছু ভয় আছে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার পাটোয়ারি, যুক্ত হবার জন্য অনেক ধন্যবাদ। জনাব মোস্তফা